গরমে শুধু গা ঘামে না, হার্টেরও বিপত্তি শুরু হয়। আপনি কি জানেন প্রতি বছর গ্রীষ্মকালে হৃদরোগের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যায়। আজকের ভিডিওতে আমি দেখাবো যে এই 5টি সহজ কিন্তু শক্তিশালী লাইফস্টাইল বদল করলে গরমে আপনার হার্টকে বাঁচাতে পারে। তো হার্ট অ্যান্ড সামারের মধ্যে কি সম্পর্ক? যখনই পিক সামার থাকে, বাইরের টেম্পারেচার অনেক বেশি থাকে, আমাদের বডি টেম্পারেচারও বেড়ে যায়। আমাদের বডি ট্রাই করে যে আমাদের বডির যে ভেতরের টেম্পারেচার সেটা কুল করার। সেটা করার জন্য আমাদের সোয়েটিং হয়। সোয়েটিংয়ের মাধ্যমে আমরা আমাদের বডি টেম্পারেচারকে ডিক্রিজ করি। সোয়েটিং কীভাবে হয়? সোয়েটিং হয় যখনই আমরা আমাদের হার্ট পাম্প এক্সেসিভলি ব্লাড পাম্প করছে আমাদের স্কিনে। আমাদের স্কিনের যে ব্লাড ভেসেল রক্তনালীগুলো আছে সেগুলোতে এক্সেসিভ অ্যামাউন্ট অফ ব্লাড পাম্প করার জন্য সেখান থেকে সোয়েটিং হয়। আর সেটা সোয়েটিং করতে গেলে আমাদের হার্টকে এক্সেসিভলি পাম্প করতে হয়, তো সেটা হার্টের উপর স্ট্রেইন দেয়। সেকেন্ড, যখনই আমাদের এক্সেসিভলি সোয়েটিং হয় আমাদের ব্লাড ভলিউম, আমাদের ভলিউম লস হয়। আর সেই ভলিউম লসের জন্য আমাদের ব্লাড থিক হয়ে যায়। আর থিক ব্লাডের জন্য আমাদের হার্টের উপর এটা স্ট্রেইন দেয়, কারণ হার্টকে তখন যে ব্লাডকে পাম্প করতে হচ্ছে সেই ব্লাডটা ততটুকু তরল না, সেটা অনেকটা ঘন হয়ে যায়। আর সেটার জন্য আমাদের হার্টের উপর স্ট্রেইন দেয়। তো সেই দুটো কারণে আমাদের হার্টের সমস্যা বা হৃদরোগের সমস্যা অনেকটাই বেড়ে যায়। একটা হচ্ছে হার্টকে এক্সেসিভ অ্যামাউন্টে পাম্প করতে হচ্ছে, যেহেতু আমাদের এক্সেসিভলি সোয়েটিং হচ্ছে। অ্যান্ড সেকেন্ড, এক্সেসিভ সোয়েটিং হওয়ার জন্য আমাদের ব্লাড ঠিক হয়ে যাচ্ছে, সেটার জন্য হার্টের উপর ওয়ান্স এগেন স্ট্রেইন পড়ছে। অ্যান্ড সেটা থেকে হার্টের রক্তনালীতেও ক্লটের মতো হতে পারে। তো সেটা থেকে হার্টের সমস্যা বা হার্ট অ্যাটাকের হওয়ার সমস্যা অনেকটাই বেড়ে যায়। দেখা গেছে গ্রীষ্মকালীন সময় আপ টু 10-15% অফ দ্য হার্ট অ্যাটাক বেড়ে যায়, স্পেশালি যখন রাত্রিবেলার টেম্পারেচারে অনেকটা বেশি থাকে। তো স্পেশালি যাদের হার্টের সমস্যা আছে বা যাদের সুগার আছে বা এল্ডারলি পার্সনের কিন্তু এই হার্টের সমস্যা বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় গ্রীষ্মকালে, এই কয়েকটা যে আমি কারণ বললাম তার জন্য। তো গ্রীষ্মকালে যে শুধু হার্টের সমস্যায় বাড়ে সেটা না, গ্রীষ্মকালে অ্যাজ এ কার্ডিওলজিস্ট হিসেবে আমরা দেখি অন্যান্য হার্টের সমস্যা দেখা দেয়। তো এগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব, অ্যান্ড কী লাইফস্টাইল আপনি অবলম্বন করলে গ্রীষ্মকালীন সময়ে আপনি আপনার হার্টকে সেফ রাখতে পারেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন। তো গ্রীষ্মকালীন সময় যদি হার্ট অ্যাটাকের রিস্ক যে বেড়ে যায় সেটা না, গ্রীষ্মকালীন সময় আমাদের ব্লাড প্রেশারেরও কিন্তু অনেকটা ফ্লাকচুয়েশন হয়। স্পেশালি গ্রীষ্মকালে আমাদের ব্লাড প্রেশার একটু ফল হয়। সেটার কারণ হচ্ছে যেহেতু আমরা সোয়েটিং করছি এক্সেসিভলি, আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে সেগুলো ডাইলেট হয়ে যায়, মানে সেগুলো রিল্যাক্স হয়ে যায়। তো তার জন্য আমাদের ব্লাড প্রেশার ফল হয়। শুধু যে ব্লাড ভেসেল রিল্যাক্সের জন্য ব্লাড প্রেশার ফল হয় সেটা না, আমাদের ব্লাড ভলিউমটাও কমে যায় বিকজ অফ এক্সেসিভ সোয়েটিংয়ের জন্য। তো তার জন্য ব্লাড প্রেশারটা ডিক্রিজ হয়। তো তার জন্য গ্রীষ্মকালীন সময়ে আমাদের অনেক ক্ষেত্রেই ব্লাড প্রেশার মেডিসিন ডিক্রিজ করতে হয়, কোনো ক্ষেত্রে কোনো পেশেন্টকে সেটা বন্ধ করে দিতে হয়। তো তার জন্য গ্রীষ্মকালীন সময়ে ব্লাড প্রেশার মেডিসিনে আমাদের অনেকটাই চেঞ্জ করতে হয়। তো ফার্স্ট, হার্ট অ্যাটাকের রিস্ক অনেকটা বেড়ে যায়। সেকেন্ড, ব্লাড প্রেশার ডিক্রিজ অনেকটা হয় গ্রীষ্মকালীন সময়। থার্ড, ব্লাড ভেসেল যখনই আমরা এক্সেসিভ সোয়েটিং করছি, আমরা যে শুধু ওয়াটার লুজ করছি সেটা না, আমরা ইলেকট্রোলাইটসও লুজ করছি। অ্যান্ড স্পেশালি ইলেকট্রোলাইটসগুলো হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম। অ্যান্ড এই ইলেকট্রোলাইট লুজ করার জন্য আমাদের হার্টের যে ইরেগুলারিটি হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়, যেটাকে আমরা বলি এরিথমিয়া। আর এই এরিথমিয়া থেকে অনেক ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত হতে পারে। তো ইলেকট্রোলাইট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের গ্রীষ্মকালীন সময় আমাদের মেনটেন করতে হবে। তো এই কয়েকটা জিনিস আমাদের হার্টের সমস্যা করতে পারে গ্রীষ্মকালীন সময়। এটা হার্ট অ্যাটাকের রিস্ক বা হার্টে ক্লট হওয়ার রিস্ক বেড়ে যায়। সেকেন্ড, আমাদের ব্লাড প্রেশার ফ্লাকচুয়েশন হয়, স্পেশালি ব্লাড প্রেশার ডিক্রিজ হয়। থার্ড, আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দেখা দেয়, যেটা থেকে আমাদের হার্টের রিদম অ্যাবনর্মালিটিস দেখা দিতে পারে। তো তার জন্য গ্রীষ্মকালীন সময়ে আমাদের কী লাইফস্টাইল অবলম্বন করলে সেটা আমাদের হার্টকে আমরা সেফ রাখতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো তার মধ্যে অন্যতম যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যখন তীব্র রোদ থাকে, স্পেশালি 11টা থেকে 4টার মধ্যে, তখন আপনি বাইরে যতটুকু সম্ভব অ্যাভয়েড করবেন। আর যদি বাইরে যেতেই হয়, ওভার এক্সার্ট করবেন না বাইরে। আর যতটুকু সম্ভব ছাতা বা অন্যান্য জিনিস, স্ক্রিন
শেডস ব্যবহার করবেন। সেকেন্ড, আপনার খাবার দাবার ইম্পর্টেন্ট। খাবার দাবার জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, স্পেশালি জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে। গ্রীষ্মকালীন সময় আমরা প্রায়ই দেখি যে এক্সেসিভ অ্যামাউন্টে কোল্ড ড্রিঙ্ক, সুগারি ড্রিঙ্কস ওগুলো অনেকেই নিয়ে থাকেন, সেগুলো অ্যাভয়েড করতে হবে, বিকজ এগুলো স্বাস্থ্যের জন্য ভালো না, হার্টের জন্য ভালো না। কারণ এই ড্রিঙ্কসে বেসিক্যালি লটস অফ কেমিক্যালস থাকে, তার সঙ্গে লটস অফ সুগার থাকে, যেটা আমাদের হার্টের জন্য খারাপ, স্বাস্থ্যের জন্য খারাপ, সব কিছুর জন্য খারাপ। তো সুগারি ড্রিঙ্কস অ্যাভয়েড করতে হবে আমাদের, জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে, এক্সেসিভ টি কফি অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে, অ্যান্ড যতটুকু সম্ভব হেলদি ফুড নেওয়া দরকার, স্পেশালি যেসব শাকসবজি বা ফলমূলে ওয়াটার কন্টেন্ট বেশি আছে, যেমন তরমুজ বা শশা, ওগুলো নিতে হবে। তেমনি ডিহাইড্রেশন প্রিভেনশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ডিহাইড্রেশন হলে কী কী সমস্যা দেখা দিতে পারে সেটা আমরা অলরেডি আলোচনা করলাম। ডিহাইড্রেশন প্রিভেনশনের জন্য আমাদের অ্যাডিকুয়েট পরিমাণে জল নিতে হবে। তো ডিহাইড্রেশনের জন্য আমরা মনে করি যে যখনই আমাদের তেষ্টা পাচ্ছে, এটা ইন্ডিকেট করছে আমাদের ডিহাইড্রেশন, সেটা কিন্তু আসলে না। কারণ ডিহাইড্রেশন, তেষ্টা যখন পায় অলরেডি কিন্তু ডিহাইড্রেশনটা অনেকটা প্রোগ্রেস হয়ে যায়। এটা তেষ্টা বা থার্স্ট কিন্তু ডিহাইড্রেশনের অনেক লেট ইন্ডিকেটার। তো আপনি যদি ওয়েট করছেন যে আপনার তেষ্টা পাবে তখনই আপনি জল খাবেন, সেটা কিন্তু ভুল ধারণা। আপনাকে পুরো দিনই জল খেতে হবে, কারণ জল হচ্ছে একটা ইম্পর্টেন্ট সাবস্টেন্স আমাদের বডিতে। আমাদের বডির 60% কিন্তু জল দিয়ে তৈরি। কারো বডি ওয়েট যদি 100 কিলোস হয়, তার মধ্যে 60 কিলো হচ্ছে বডি ওয়েট, হচ্ছে আমাদের বডি ওয়াটার। তো তার জন্য বডি ওয়াটার রিপ্লেনিশ করাটা খুব ইম্পর্টেন্ট, জল খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমাদের দৈনন্দিন জীবনে আমরা অলমোস্ট 2 লিটার্সের মতো ওয়াটার লুজ করছি, বাই ওয়ে অফ ইউরিনেশন বা মলত্যাগের মাধ্যমে বা সোয়েটিংয়ের মাধ্যমে, বা আমি যখন কথাও বলছি তখনও ওয়াটার লস হচ্ছে, ইভেন শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় ওয়াটার লস হচ্ছে। তো আপ টু 2 লিটার্স অফ ওয়াটার লস হচ্ছে প্রতিদিন, আর সেটা অনেকটাই বেড়ে যায় ডিউরিং সামার মান্থস। তো তার জন্য আমাদের ওয়াটার ইনটেক শুড বি এডুকুয়েট। অ্যান্ড যেটা আমি অলরেডি ডিসকাস করলাম, থার্স্ট ইজ এ ভেরি লেট ইন্ডিকেটর অফ ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনের অনেক সিমটম থাকে, তার মধ্যে অন্যতম একটা যে আর্লি সিমটম, সেটা হচ্ছে মাথা ব্যথা। মাথা ব্যথা, পোর মেমোরি, কনসেন্ট্রেশন, উইকনেস, ফ্যাটিগিবিলিটি, এগুলো হচ্ছে থার্স্টে মানে ডিহাইড্রেশনের ফার্স্ট সিমটমস। কখনো কখনো ক্র্যাম্পও দেখা দিতে পারে। তো সেটার জন্য অনেকেই আমরা চা কফি নিই, যেটা আমরা ভাবি যে দুপুরবেলা আমাদের মাথা ব্যথা হচ্ছে বা একটু উইকনেস লাগছে, একটু ডাল লাগছে, হয়তো বা চা কফি নিলে আমাদের সেই আমরা উজ্জীবিত হব। আসলে কিন্তু চা কফি নিলে উল্টো আমাদের আরও ডিহাইড্রেশন হবে, কারণ চা কফি আমাদের আরও ইউরিনেশন বাড়িয়ে দেবে। তো তখন যদি আপনার এই সিমটমগুলি দেখা যায়, আপনার যদি হেডেক থাকে, আপনার যদি একটু লো ফিল হচ্ছে, স্পেশালি মিড আফটারনুন, আপনি জল নিন, মোস্ট লাইকলি এটা ডিহাইড্রেশনের জন্য হচ্ছে। তো তার জন্য জল আপনাকে নিতে হবে অল থ্রু আউট দ্য ডে, নট অনলি যখন আপনার থার্স্ট আছে, আপনার যখন তেষ্টা পাচ্ছে তখন জল নেবেন না, আপনাকে অ্যাডিকুয়েট পরিমাণে জল নিতে হবে। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে কতটুকু জল নেবো আর কখন নেবো। কতটুকু জল নেবো সেটা ডিপেন্ড করছে অনেক কিছুর ওপর। সেটা ডিপেন্ড করছে যে আপনার বয়স কত, আপনার অন্যান্য সমস্যা আছে কিনা, যেমন আপনার কিডনির সমস্যা আছে কিনা, আপনার হার্টের সমস্যা আছে কিনা। কারণ যদি কারো কিডনির সমস্যা থাকে বা কারো যদি হার্টের সমস্যা থাকে, স্পেশালি যেটা আপনাকে বলি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার, আমরা সাধারণত বলি যে জল একটু রেস্ট্রিক্ট করবেন। তো ডিপেন্ড করছে আপনার কোনো আনুষঙ্গিক রোগ আছে কি না, আপনার বয়স কত, আপনি কোথায় কাজ করছেন, আপনি কোন ওয়েদারে আছেন, এগুলোর উপর ডিপেন্ড করছে। বাট অ্যাজ এ জেনারেল রুল অ্যারাউন্ড 2 to 3 লিটার্স অফ ওয়াটার জল সবাই নেওয়া দরকার। আর চেষ্টা করবেন যে খুব ঠান্ডা জল, আইস কোল্ড ওয়াটার যেন না নেবেন, কারণ আইস কোল্ড বা খুব ঠান্ডা জল আপনার ডাইজেশনকে হ্যাম্পার করে। আর কতটুকু জল নেবেন আপনি কি করে বুঝবেন সেটা আপনার এডিকুয়েট কিনা, সেটা বোঝার উপায় হচ্ছে দেখুন আপনার ইউরিন কেমন আছে। যদি আপনার ইউরিন পেল ইয়েলো হয়, তার মানে হালকা রঙের হয়, তার মানে আপনার হাইড্রেশন এডিকুয়েট, হাইড্রেশন ভালো আছে, আপনি যথেষ্ট পরিমাণে জল নিচ্ছেন। কিন্তু আপনার ইউরিন যদি গাঢ় হয়, যদি কনসেন্ট্রেটেড হয়, তাহলে কিন্তু আপনাকে জল আরও বেশি নিতে হবে, আপনি কম নিচ্ছেন। তো কতটুকু জল নেবেন সেটা ইম্পর্টেন্ট, কখন জল নেবেন সেটাও ইম্পর্টেন্ট, স্পেশালি সকালবেলা উঠে আপনি অ্যারাউন্ড 500 ml এর মতো জল নিন। কারণ সকালবেলা আমাদের যে লার্জ ইন্টেস্টাইন, আমাদের বৃহদান্ত্র যেটা আছে, দে আর মোস্ট অ্যাক্টিভ অ্যারাউন্ড সকালবেলা 5টা থেকে 7টা বা 7টা থেকে 9টার মধ্যে। তো
তার জন্য লার্জ ইন্টেস্টাইন আমাদের যে টক্সিনগুলো আছে সেটা এক্সপেল করতে সাহায্য করছে আর্লি মর্নিং, আর সেটাতেই আমরা যখন জল নিই সেটা আরও বেশি এক্সপেল করছে এই টক্সিনগুলো লার্জ ইন্টেস্টাইন। তার জন্য সকালে উঠে ফার্স্ট থিং ইউ ক্যান টেক অ্যারাউন্ড 500 ml অফ ওয়াটার। তার সঙ্গে আপনি পুরো দিনই জল নিতে থাকুন। স্পেশালি ঘুম থেকে ওঠার প্রথম 12 ঘন্টায় আপনি প্রতি ঘন্টায় অ্যারাউন্ড 200 ml থেকে 250 ml জল নিন প্রতি ঘন্টায় প্রথম 12 ঘন্টা। তারপর শেষের 3 থেকে 4 ঘন্টা আপনি জল নেওয়াটা একটু কমিয়ে দিন, কারণ লাস্টের 3 থেকে 4 ঘন্টা আপনি অ্যারাউন্ড 250 বা 500 ml টোটাল জল নিন লাস্ট 3 থেকে 4 ঘন্টায়। তার পেছনে কারণও আছে, কারণ আমাদের যে কিডনির যেটা ফিল্ট্রেশন ফাংশন, মানে কিডনির যে কিডনি বেসিক্যালি হচ্ছে একটা ফিল্টার, আর যেটা ফিল্টারেশন যে ফাংশন যেটা কিডনির, সেটা সব থেকে বেশি থাকে দিনের প্রথম 12 ঘন্টায়, আর শেষের 3 থেকে 4 ঘন্টা শেষের দিকে সেই ফিল্ট্রেশন ফাংশন কিডনির অনেকটা কমে যায়। তার জন্য আপনি যদি শেষের দিকে আপনি জল বেশি নিচ্ছেন, আপনাকে রাত্রিবেলা উঠে বেশি ইউরিনে যেতে হবে, যেটা আপনার স্লিপ হ্যাম্পার করবে। তো তার জন্য আপনি জল নিন, স্পেশালি প্রথম দিকে আপনি এভরি আওয়ারলি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ জল নিন। তো হাইড্রেশন যেমন ইম্পর্টেন্ট আপনার জন্য, তেমন ইলেকট্রোলাইট ইমব্যালেন্সও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রোলাইট আপনাকে নিতে হবে, স্পেশালি যারা বাইরে কাজ করছে, বাইরে সূর্যে কাজ করছে আন্ডারে হট সান, বা যারা বাইরে আউটডোরে কাজ করছে বা কোনো আউটডোর গেম খেলছে, ক্রিকেট খেলছে বা ফুটবল খেলছে, ওরা এক্সেসিভলি সোয়েট করছে। অ্যান্ড এক্সেসিভলি সোয়েটিংয়ের জন্য শুধু যে জল যাচ্ছে আমাদের বডি থেকে সেটা না, আমাদের শরীর কিন্তু লুজ করছে বিভিন্ন ইলেকট্রোলাইটস, ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইট, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্লোরাইড, এগুলো। তো তার জন্য যদি শুধু আপনি জল নিচ্ছেন, সেটা কিন্তু আপনাকে পুরোপুরি হাইড্রেশন দেবে না। আপনি যদি অফিসে কাজ করছেন, বাড়িতে বসে আছেন, তাহলে শুধু জল নিলেই যথেষ্ট, কারণ আপনার ততটুকু সোয়েটিং হবে না। তো আপনার যে খাবার দাবারে যে ইলেকট্রোলাইটস আছে সেটাই আপনার জন্য যথেষ্ট, আপনাকে এক্সট্রা ইলেকট্রোলাইটস নিতে হবে না। কিন্তু যদি আপনি বাইরে কাজ করছেন, আপনাকে কিন্তু শুধু জল নিলে চলবে না, আপনাকে জলের সঙ্গে ইলেকট্রোলাইটসও নিতে হবে, যদি আপনার প্রপার হাইড্রেশন দরকার হয়। আদারওয়াইজ কিন্তু সেটা প্রবলেম করতে পারে, যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম। ইলেকট্রোলাইট যদি কম থাকে বডিতে, তাহলে আপনার বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যেমন মাসল ক্র্যাম্প হবে, ইনফ্যাক্ট আপনার কার্ডিয়াক প্রবলেমও হতে পারে, আপনার হার্ট রিদম ইরেগুলার হয়ে যেতে পারে। তো তার জন্য যারা বাইরে কাজ করছে আন্ডার হট সান, ওদের জলের সঙ্গে ইলেকট্রোলাইটের নেওয়াটা ইম্পর্টেন্ট। তো কীভাবে ইলেকট্রোলাইটস নেবেন? কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ে আপনি ইলেকট্রোলাইটস নিতে পারেন, যেমন আপনি ডাবের জল নিতে পারেন, আপনি পিঞ্চ অফ সল্ট নিতে পারেন জলের সঙ্গে মিশিয়ে, বা আপনি ইলেকট্রোলাইট পাউডার নিতে পারেন, যেমন ওআরএস, বা আপনি ইলেকট্রোলাইট আজকাল ট্যাবলেটও পাওয়া যায়, বিভিন্ন স্পোর্টস ড্রিঙ্ক ইলেকট্রোলাইট ওয়াটার, ইলেকট্রোলাইট ট্যাবলেটস পাওয়া যায়, ইভেন নন সুগারি ইলেকট্রোলাইট পাউডারও পাওয়া যায়। তো এগুলো আপনি নিতে পারেন। তো স্পেশালি সামার টাইমে আমরা ডাবের জল নিতে খুব পছন্দ করি। তো ডাবের জল ইটস গুড ফর্ম অফ হাইড্রেশন নিশ্চয়ই, কিন্তু ডাবের জলের যেটা কম্পোজিশন, সেই ডাবের জলের কম্পোজিশনের মধ্যে মেইন যেটা এটার উপাদান, সেটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম কিন্তু অনেক বেশি আছে ডাবের জলে কম্পেয়ার টু অন্যান্য ইলেকট্রোলাইটসের তুলনায়। অন্যান্য ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম, ম্যাগনেশিয়াম বা ক্যালসিয়াম কিন্তু সেটাতে ততটুকু নেই। তো যদি আপনাকে ইলেকট্রোলাইট রিপ্লেনিশ করতে হয়, স্পেশালি আমার যদি এক্সেসিভলি সোয়েটিং হচ্ছে, সোয়েটিং যদি এক্সেসিভলি হয়, তাহলে যে ইলেকট্রোলাইটটা সব থেকে বেশি লুজ হচ্ছে সেটা হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম না, কিন্তু সোডিয়ামটা বেশি লুজ হচ্ছে। আর যেহেতু ডাবের জলে ততটুকু সোডিয়াম নেই, মেইনলি এটাতে পটাশিয়াম আছে, তো তার জন্য এক্সেসিভলি যদি সোয়েটিং হয়, ডাবের জল খেলে কিন্তু আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা প্রতিরোধ করবে না, আপনার সোডিয়াম যেটা কমে যাচ্ছে সেটা কিন্তু প্রতিরোধ করবে না। পটাশিয়ামটা রিপ্লেনিশ করবে, কিন্তু সোডিয়ামটা রিপ্লেনিশ করবে না। তো আপনার যদি এক্সেসিভলি সোয়েটিং হয়, বাইরে যদি কাজ করছেন, আউটডোরে যদি কাজ করছেন, আপনার যদি ইলেকট্রোলাইটের প্রবলেম থাকে, আপনার যদি মাসেল ক্র্যাম্প হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে ইলেকট্রোলাইট পাউডার নিতে হবে, ইলেকট্রোলাইট ট্যাবলেট নিতে হবে, বা ওআরএস নিতে হবে, বা আপনি পিঞ্চ অফ সল্ট নিতে পারেন। ডাবের জল কিন্তু সেটার সলিউশন না। আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যেহেতু ডাবের জলের প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, তো যাদের কিডনির সমস্যা আছে তাদের ডাবের জল নিয়ে একটু অ্যাভয়েড করলে বেটার। তো তার জন্য এই 5টি যদি আপনি লাইফস্টাইল ফলো করতে পারেন, স্পেশালি সামার মান্থে, সেটা আপনাকে হার্টকে প্রোটেকশন দেবে। স্পেশালি আপনার হাইড্রেশন প্রপার রাখতে হবে, জল ঘন ঘন নিতে হবে, পরিমাণ মতো জল নিতে হবে। দিনের প্রথম পার্টে জলটা বেশি নিতে হবে, শেষের পার্টে একটু কমিয়ে দেবেন। আপনার ইলেকট্রোলাইট রিপ্লেনিশ করতে হবে, স্পেশালি ডাবের জল আপনি নিতে পারেন, ইলেকট্রোলাইট পাউডার নিতে পারেন, পিঞ্চ অফ সল্ট নিতে পারেন। আপনাকে সুগারি ড্রিঙ্কস
কোল্ড ড্রিঙ্কস, অ্যালকোহল, টি, কফি এগুলো অ্যাভয়েড করতে হবে। আপনাকে বেশি পরিমাণে শাকসবজি, স্পেশালি যে শাকসবজিতে বা ফলমূলে বেশি পরিমাণে ওয়াটার আছে, জলের পরিমাণ বেশি আছে, যেমন তরমুজ বা কুকুম্বার বা শসা আপনি নিতে পারেন। তেমনই আপনাকে বাইরে হট সানে, স্পেশালি 11টা থেকে 4টার মধ্যে যেটা সান, সেটাকে আপনার ওভার এক্সারশন অ্যাভয়েড করতে হবে। এই কয়েকটা জিনিস যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে আপনার, অ্যান্ড স্পেশালি আরেকটা জিনিস যেটা আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ব্লাড প্রেশার দেখতে হবে ঘন ঘন, কারণ গ্রীষ্মকালে আপনার ব্লাড প্রেশার কমে যেতে পারে। অ্যান্ড ব্লাড প্রেশার মেডিসিন হয়তো বা আপনাকে ডিক্রিজ করতে হবে, আর কিছু কিছু কার্ডিক মেডিসিনও আপনাকে ডিক্রিজ করতে হতে পারে, সেটা আপনার কার্ডিওলজিস্টের সঙ্গে কথা বলে সেটা ডিক্রিজ করতে পারেন। স্পেশালি যেমন ডায়োরেটিক্সের ডোজ কমিয়ে দেওয়া ইম্পর্টেন্ট, অন্য কিছু ডায়াবেটিসের ওষুধও আপনাকে কিছু মডিফাই করতে হবে। তো এই টিপসগুলো যদি আপনি মাথায় রাখেন, সামারে আপনি আপনাকে হার্টকে বা অ্যাজ সাচ আপনার হেলথকে প্রোটেক্ট রাখতে পারবেন। তো এই ভিডিওটা যদি আপনার হেল্প করে থাকে, তাহলে এই ভিডিওটা আপনি দেখুন, যেটা আমরা হিট স্ট্রোক নিয়ে আমরা বলেছি। অ্যান্ড থ্যাংক ইউ অল ফর আওয়ার পেশেন্ট হিয়ার।